গতকাল ছিল তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই আর 21শে জুলাইয়ের মঞ্চে কিন্তু বিরোধীদের নয়, মূলত তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বার্তা ছুঁড়ে দিলেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে। আরো বেশি সংঘবদ্ধ, আরো বেশি মানবিক হতে হবে যেমন বললেন, তার পাশাপাশি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন এই কদিন ভোট পরবর্তী সময়টা তিনি কিন্তু পর্যালোচনা করেছেন, যার ফল কিন্তু আগামী 3 মাসে বোঝা যাবে এবং সেক্ষেত্রে একেবারে পুরসভা, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সকলের উদ্দেশ্যে বার্তা, সঠিকভাবে গায়ে গতরে খেটে যদি ভোট না করেন সেক্ষেত্রে ছাঁটাইয়ের হুঁশিয়ারিও কিন্তু রয়েছে। তাহলে কি এবার দলীয় কর্মীদের অনুশাসনে বাঁধতে চাইছেন তৃণমূল নেত্রী? আলোচনা করবো, যারা রয়েছেন পরিচয় করিয়ে দেবো। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন জয় মল্লিক, অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং সুব্রত দত্ত। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন বিত্তবান চাই না, বিবেকবান চাই। নেতা কর্মীদের উদ্দেশ্যে গতকালের 21শে জুলাই মঞ্চ থেকে এমনই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সঙ্গে বলছেন যত জিতবো তত আমাদের দায়িত্ব বাড়বে, নরম হতে হবে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। প্রথমে মনে রাখতে হবে, আমরা যত জিতবো তত আমাদের নরম হতে হবে। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই, এটা মাথায় রাখবেন। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন, দুর্নীতির সাথে আপোষ নয়। আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। যেখানে যেখানে জিতেছেন ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন, তাদের কি বাকি আছে কাজটা করবেন, যেটা পারবেন না দলকে জানাবেন। আর যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন, হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল। মনে রাখবেন, গাড়িতে ঘোরার চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোরা ভালো, তাতে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। বড় বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোরা ভালো, সাইকেলে ঘোরা ভালো। আর আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই, কোনো কেউ কেটা নয়, আমরা সবাই কর্মী। কাউকে বাদ দিয়ে নয়, কাউকে অবহেলা করে নয়। যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকে, অভিমান করে বসে থাকে, তাকে ডেকে আনবেন, ডেকে এনে কাজ করবেন। সমীরদা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বলছেন সামাজিক বন্ধু হওয়ার কথা। কোন সমাজের বন্ধু হওয়ার কথা বলছেন? যে সমাজে জেসিবিরা বাস করে, সাদ্দামরা বাস করে, যে সমাজে জয়ন্তদের দাপট রয়েছে, পুলিশ এবং প্রশাসনের মদত ছাড়া, প্রত্যক্ষ মদত ছাড়া এই জয়ন্ত জেসিবিরা তারা এইভাবে দাপট দেখাতে পারে, তাহলে সেই সমাজের বন্ধু হওয়ার কথা 13-13.5 বছর পরে মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে হচ্ছে। দেখুন কুসুমিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাস, তার রাজনীতিতে প্রবেশ এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। গোটা বাংলার মানুষ এটা দীর্ঘ 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে যেভাবে আজকে 13 বছরের রাজত্ব উনি করছেন মানুষের ভালোবাসার উপর। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হচ্ছে মানুষের দল তৃণমূল কংগ্রেস। সেটা আমরা বলি যে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। অর্থাৎ একজন প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তার বক্তব্যে কালকে যে রাজধর্মের কথা সামনে নিয়ে এসছেন, যেখানে রাপ যেখানে টাপ সেইভাবেই তিনি কথা বলেছেন। দলের লোককেও তিনি করেননি, রেয়াদ করবেন না। এই যে আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ, এই যে বলছে মানুষের জন্য সেবা, বারবার বলছি যে মানুষের দল নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়েই 2011, 2016, 2021 সালিশি সভা হচ্ছে, এই যে একটার পর একটা প্রমোটার পেটানোর ঘটনা ঘটছে, আপনার কি মনে হয় এগুলো কি সবটাই সমাজের কাজ হচ্ছে, সমাজ সেবা? এই জন্যই তো উনি কালকে এই কথাগুলো বলেছেন যে আমার দলের লোক হলেও কোনো রেয়াদ নয়,
যারা ভুল করবে, কারণ তাদের জন্য গোটা দলের কালিমালিপ্ত হবে। 13 বছর ধরে ক্ষমতায় থাকবার পর এখনো তৃণমূল কর্মী সমর্থকদের বলে দিতে হচ্ছে যে যদি ভুল করো, এবং একদম বড় রাজনৈতিক দল যখন বড় হয় বিভিন্ন ধরনের মানুষ তাকে সমর্থন বা তার পাশে চলে আসে, সেই জন্য একটা বার্তা এমএলএ, এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, কাউন্সিলর, এরা আবার সবাই জনপ্রতিনিধি, নিছক দলের কর্মী কিন্তু নয়। একদম আত্মশুদ্ধির কথা এক সময় বাংলার ইতিহাসে প্রথম কেউ কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত ভারতে তো নয়। তাই যদি হতো অটল বিহারী বাজপেয়ী 2002 সালে গুজরাট দাঙ্গার সময় প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন, আজকের দিনের প্রধানমন্ত্রী মোদী, তাকেও রাজধর্ম পালনের কথা বলেছে। একবার সুব্রতদার কাছে যাই। সুব্রতদা, একটা সময় সিপিএম যখন আত্মশুদ্ধির কথা বলতো, যখন শুদ্ধিকরণের কথা বলতো, তখন কড়া সমালোচনার মুখে পড়তে হতো তৃণমূল কংগ্রেসের। আজকে হঠাৎ 13.5 বছর পর তৃণমূল কংগ্রেসের মুখে আত্মশুদ্ধির কথা কেন বলুন তো, আত্মনিয়ন্ত্রণের কথা কেন বলতে হচ্ছে? দেখুন, আত্মশুদ্ধির যে কথা আপনারা বলছেন, ও বলেনি, মানে মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে চোরদেরকে সতর্ক করছেন। আর আমাদের কাছে মানে রেকটিফিকেশন ক্যাম্পেন হচ্ছে পলিটিক্যাল আইডিওলজিক্যাল রেকটিফিকেশন ক্যাম্পেন, চোর ধরার মামলা না। দুটোর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এইটা। আর যে অটল বিহারী বাজপেয়ীর রাজধর্মের কথা বলা হলো না, অটল বিহারীর রাজধর্মের কথা বলার পর 2002-এর ভোটে নরেন্দ্র মোদী জিতেছিলেন, মুখ্যমন্ত্রী হয়েছিলেন। হওয়ার পর প্রথম যে বার্তা পাঠিয়েছিলেন, ফুল পাঠিয়েছিলেন, তার নাম আমাদের রাজ্যের আজকের মুখ্যমন্ত্রী। ফলে আরে চোর চোরকে তো সমর্থন করবে। ফলে আমি আপনাদের কাছে বলছি যে গোটা পশ্চিমবাংলা যে বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে, একজন ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসেবে ওনাকে আত্মপক্ষ সমর্থনের জন্য ওইসব কথা ওনাকে বলতে হচ্ছে। আচ্ছা, বলছে গ্রিডি হবেন না, লোভী হবেন না। আমি শুধু একটা কথা বলতে চাই, গত 15 বছরে ওনার পরিবারের সম্পত্তি নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করার ক্ষমতা রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী? গোটা পরিবারটা চোর, গোটা পরিবারটা দুর্নীতিগ্রস্ত, বলছেন লোভী হবেন না? আরে কোর্ট কি আমরা যাই না, আমরা যাই না কোর্টে। আরে কোর্টে আমরা যাই না, রাখেন না, চুপ করেন তো, আপনি চুপ করেন। অভিযোগ মানে সব সত্য। আরে মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা থাকে উনি একবার জয়ের কাছে যাই। এই আত্মশুদ্ধির কারণটা কি? মানে যেখানে একটার পর একটা নির্বাচন, সে 2011 থেকে শুরু করে প্রত্যেকটা নির্বাচনে একেবারে নির্দিষ্ট করে কিন্তু তৃণমূলের আসন বেড়েছে। এই শেষ লোকসভা নির্বাচনে আমরা দেখলাম বিজেপি আশাতীত ফল করতে না পারলেও ভোট শতাংশের নিরিখে কিন্তু বেশ খানিকটা গ্যাপ কমিয়ে আনতে পেরেছে। কোথাও সেটাই কি চিন্তা বাড়াচ্ছে তৃণমূল নেত্রীর, এবং সেই কারণেই সংশোধনের কথা, আত্মশুদ্ধির কথা বারবার মনে করাচ্ছেন তিনি দলের কর্মীদের? শুধুমাত্র সংশোধন নয়, উনি একটা জিনিস বুঝতে পেরেছেন যে যাদেরকে নিয়ে নির্বাচন করান, একদম স্পেসিফিক্যালি বলছে যে ভোট করানোর যে বিষয়টা, সেটা যারা করাতো, সেই জয়ন্ত সিং হোক আর শেখ শাহজাহান হোক বা বড় বড় মাসলম্যানরা, তারা কিন্তু একটা একটা করে যদি দেখো, তারা কিন্তু জেলে চলে গেছে। এখন উনি বলছেন যে যারা এখন পড়ে আছে তারা হচ্ছে সেই কর্মীরা। সেই কর্মীদের বলছেন এবার আপনারা দেখুন, আপনাদেরই ভোটটা করতে হবে, আপনারা এবারে সেই রাস্তা বের করুন। কিন্তু একদিক থেকে ওনার মুখ থেকে আরেকটাও শুনলাম, সেটা হচ্ছে উত্তরবঙ্গ নিয়ে উনি কিন্তু রীতিমতো দুশ্চিন্তায় আছেন। এবার আমি আরও বলছি, উত্তরবঙ্গের মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর কোনোদিন পাতে দেবে না। আর দ্বিতীয়, মালদা নিয়ে উনি কথা বলেছেন স্পেসিফিক্যালি, যে উনি আম খেতে চান মালদার উত্তরের মানুষ। এরপরে যেভাবে মালদা আমরা দেখিয়েছি, একটা মালদা আমরা পেয়েছি, আর একটা মালদার মানুষ রীতিমতো আমের আচার বানিয়ে ওনাকে পাঠাবেন খাওয়ানোর জন্য। কিন্তু যে পরিষেবার কথা উনি বলছিলেন যে পরিষেবা দিতে হবে, উনি পরিষেবা কোথা থেকে দেবেন? আজকে পুলিশ প্রশাসনের কাছে গেলে সাধারণ মানুষকে বলছে তুমি শেখ শাহজাহানের কাছে চলে যাও। আপনি কোন প্রশাসন বা কোন পরিষেবার কথা আপনি বলতে চাইছেন? আর আপনি বলছেন সংশোধন। এই যে নেতা মন্ত্রী, আজকে মদন মিত্রের পাশে ছবি দেখা যাচ্ছে এইসব গুন্ডাদের। আজকে অন্য বিধায়ক তৃণমূলের, অন্য মন্ত্রী তৃণমূলের, তাদের পাশে রীতিমতো ছবি কেক কাটা হচ্ছে। ঠিক যে বক্তব্যটা যেদিন সৌগত রায় রেখেছিলেন যে আজ থেকেই কিন্তু আর কোনো ঠিকাদার প্রমোটারের সঙ্গে, কোনো তোলাবাজদের সঙ্গে যোগাযোগ থাকবে না তৃণমূল নেত্রীর, গতকাল কার্যত কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য সেই বক্তব্যই শোনা গিয়েছে যে আজকের পর থেকে যেন আর না শুনতে পাই, আজকের পর থেকে যেন আর না হয়। অর্থাৎ এতদিন তিনি কিন্তু, প্রথম কথা, এতদিন যে চলছিল তার মানে শীর্ষ নেতৃত্ব সবটাই জানে, কোনোটাই অজানা নয়। সমীর দা, না একটা কথা যে ক্ষয়িষ্ণু, না আমি বলে দিচ্ছি, বলেছিল থ্যাংক ইউ, সেটা কি আর আমরা দেখবো? এরকম আমরা কি এরকম দেখবো? মজিদ মাস্টার নেই, অনুজ পান্ডে নেই, তপন শুকুর নেই, আমরা ক্ষয়িষ্ণু বিজেপি, যারা আছে তারা সব জেলে আছে, এটা মাথায় রাখবেন, তারা সব জেলে আছে। এবং আমাদের এই প্রশাসনের জন্য মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে আছে, যেখানেই থাকুক, শাহজাহানের জন্য মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে আছে, মামলাটা লড়ছে রাজ্য সরকার। কাউন্সিলর সোমনাথ কাউরকে অ্যারেস্ট করেছে এই প্রশাসন,
এখানে আরাবুলকে অ্যারেস্ট করেছে এই প্রশাসন, এখানে আপনি যে পরিষেবার কথা বললেন, একটা তথ্য দিলেন জয়, পরিষেবা নর্থ বেঙ্গলেও একইভাবে পায়, মালদাতেও একইভাবে পেয়েছে। কিন্তু আমরা তো ইলেকশনটা তো একটা পরীক্ষা, আমরা তো চেষ্টা করব যেখানে যেখানে রেজাল্ট খারাপ হয়েছে আবার মুখ্যমন্ত্রী বেস্ট মানুষকে যারা ভুল বুঝিয়েছে তারা বিজেপি, তারা রাম মাম শ্যাম, তারা হচ্ছে যে এই যে মুর্শিদাবাদ বলুন, মুখ্যমন্ত্রী বলছে আজ থেকে আপনি বলুন না যে এই যে বহরমপুর মানুষের ভালোবাসার কিন্তু বারবার করে মনে করাতে হচ্ছে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কারণ গতকাল তিনি বলছেন যে কাজ দেখে টিকিট দেবে দল, কোনো নেতা ছত্রছায়া বাঁচাবে না। যারা লোকসভা ভোটে লিড দিতে পারেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনাবো। আগামী দিনের লড়াই আরো বৃহত্তর, আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি আপনাদের বলছি, আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি। আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয়, এটা বাংলার 10 কোটি মানুষের সম্মানের লড়াই। আর আমি আর একবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন, বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। রবীন্দ্রনাথ বাবু, নির্দিষ্ট করে দুটো প্রশ্ন আছে। প্রথম কথা, এই টিকিট দেওয়ার ক্ষেত্রে এই যে বাছাবাছির কথা তিনি বলছেন যে যতই রাজনৈতিক নেতার ছত্রছায়া থাকুন না কেন, প্রভাবশালী, তাতে কোনো লাভ হবে না, আখেরে গায়ে গতরে মাঠে নেমে কাজ করতে হবে, তবেই টিকিট পাবেন। এতে প্রথম কথা হচ্ছে তৃণমূলের যে অন্তর্দ্বন্দ্ব সেটা আরো বেশি প্রকাশ্যে চলে আসবে না তো, এবং পোস্টপোল ভায়োলেন্সের যে শিকার বিরোধীদের হতে হয়, কোথাও সেই প্রবণতা আরো আগে থেকে বাড়বে না তো? এবং দ্বিতীয়, 2026-এ অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বড়সড় একটা জায়গা পেতে পারে কোথাও, সেটা আশঙ্কা করে কি এই স্ক্রুটিনি, এই স্ক্যানিং এর ভাবনা? হ্যাঁ, প্রথম কথাই বলি যে দল যদি কোনো একটা দল যদি দীর্ঘদিন শাসন ব্যবস্থায় থাকে, তাহলে মানে দুর্নীতিগ্রস্ত মানুষেরা তার সঙ্গে এসে জোটেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে একটা এথিক্যাল জায়গা থেকে দাঁড়িয়ে গোটা দলকে পরিচালনা করবার কথা বলেছেন, কিন্তু এই যে আমরা বারবার উনি বলছেন আমরা ব্যবস্থা নেব, কালকে দলীয় সভা আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দল ব্যবস্থা নেবে, তার মানে আমি ধরে নিয়েছি আমরা মানে হচ্ছে সর্বোচ্চ নেতৃত্ব তৃণমূলের, কিন্তু দল এবং প্রশাসন এক হয়েছে, একবারও কিন্তু
মুখ্যমন্ত্রীর মুখে শুনতে পাচ্ছি না যে প্রশাসনকে কঠোরভাবে ব্যবস্থা নিতে বলবো, যে দল মানে নিরপেক্ষভাবে প্রশাসন কাজ করবে। যতক্ষণ এইটা উনি না বলবেন, অর্থাৎ প্রশাসন দল নিরপেক্ষভাবে কাজ করবে, এই বার্তাটা যতক্ষণ উনি না দেবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লোকগুলো, এই জেসিবি, এই শাহজাহান, এদেরকে কিন্তু করা সম্ভব নয়। এবং একটা লেভেলে এদের উপর তৃণমূলের ডিপেন্ডেন্স আছে। নিশ্চয়ই তৃণমূল যে এদের উপর নির্ভর করেই ভোটে জিতছে, এত মানুষ আসছে, এসব কথা আমি বলবো না, কিন্তু এদের উপর যে ডিপেন্ডেন্স একটা পার্টে আছে, ভোট করানোর পার্টে দিলীপ ঘোষের কথায়, এটাও কিন্তু মানতে হবে। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে শুদ্ধিকরণের কথা উনি বলছেন, ওনার মনে হচ্ছে যে এই যে ভোট, এই যে বিপুল মানুষ, এরা ছাড়াও আরো বিপুল মানুষও আছে, এটা একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি। শুদ্ধিকরণে বার্তা দেওয়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেটা নিচু তলার কর্মীদের কাছে কতটা পৌঁছচ্ছে সেটাই প্রশ্ন। গতকাল 21শে জুলাই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মুখে কিন্তু উঠে এলো এসএসসি কেলেঙ্কারির প্রসঙ্গ, এবং তিনি বলছেন ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে, তাহলে নিট কেলেঙ্কারির জন্য কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করা হবে না? এই বৈষম্য কেন? কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। 21শে জুলাই 2022 সালে 21শে জুলাই যেদিন হয়েছিল, তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেফতার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? সুমিতা, একটা জিনিস তো মানবেন যে নিটের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, একেবারে শুরুতে স্বীকার না করলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক কিন্তু পরে স্বীকার করে নিয়েছে যে নিটের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, কিন্তু এ রাজ্য সরকার কি একবারও এই কথা স্বীকার করেছে যে এসএসসি সত্যিই দুর্নীতি হয়েছে, শিক্ষা নিয়োগ দুর্নীতি হয়েছে? দেখুন কুসুমিতা, আমরা আশা করেছিলাম যে মোদি লোকসভার প্রচারে এসে দুর্নীতি দুর্নীতি, চোর চোর এত কথা বললেন, আজকে ভারতবর্ষের ইতিহাসে এই নিট দুর্নীতি এত বড় স্ক্যাম মনে হয় এর আগে হয়নি। তো স্বাভাবিকভাবে আমরা ভেবেছিলাম মোদির কাছ থেকে একটা রাজধর্ম পালন করবেন উনি অন্তত অ্যারেস্ট না করুক, পদত্যাগটা করান, সেটুকু করতে পারলেন না। এটা তো ওনার কাছে আমরা দাবি করতেই পারি বিরোধীরা। 6 দিনের মধ্যে পার্টি থেকে দলের সর্বোচ্চ জায়গাগুলো থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো স্বাভাবিকভাবে আজকে কিভাবে ধর্মেন্দ্র প্রধান এখনো মন্ত্রিত্ব থেকে যায়, এটা তো ওনার নিজের বিবেক, এই যে বিবেকের কথা আসছে না, যে বিত্তবান হবেন না বিবেকবান হন, ওনার বিত্তবানটাই মাথায় আছে, বিবেকটাই প্রধানমন্ত্রী। এটাই এর থেকে আর হাস্যকর কিছু হতে পারে না। সেটা হচ্ছে উনি একটা জিনিস ভুলে গেছেন, যে মিডিয়ার পর্দায় দিনের পর দিন আমরা একটা জিনিস দেখেছি, যে পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবীর বাড়ি থেকে যে কোটি কোটি টাকা পাওয়া গেল, এবং সেইটাকে উদ্ধার করার সময় মেশিন গুলো হাঁপিয়ে গেছে গুনতে গুনতে। সমীর বাবু, আপনি ভুলে যাচ্ছেন 24 লক্ষ পরীক্ষার্থী, যেভাবে আপনার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে, বলি শুনুন, সেইভাবে একটা বিজেপি নেতা মন্ত্রীর বাড়ি থেকে 1 পয়সা কিন্তু উদ্ধার করা যায়নি, যেখানে বলা হচ্ছে যে এইটা হয়তো এই শিক্ষা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। এরকম ইভেন্ট ওয়াশিং মেশিনে যদি চলে যায় 2011তে, একটু বলে 2011তেই সরকারটা এলো, 2012 সালে সম্পর্কে কত কোটি টাকার কথা বলেছে অজিত পাওয়ারের কাছ থেকে, তারপরে জাসি ধরে চলে গেল ওয়াশিং মেশিনে, সঙ্গে সঙ্গে শুদ্ধ হয়ে গেল। আচ্ছা শুনি না, সবাই একটু শুনে নি, জয় বক্তব্যটা একটু শুনি। হ্যাঁ, ওয়াশিং মেশিন আমরা জানি 2011 সালে সরকারটা এলো, 2012 সালের ওএমআর শিট পাওয়া যাচ্ছে অয়নশীলের বাড়ি থেকে। অয়নশীলকে রীতিমতো আপনাদের তৃণমূলের নেতা কর্মীদের পাশে দেখা গেছে ছবি। আজকে শুধু তাই না, এই জিনিসটা যেদিন থেকে আরে দাঁড়ান, এই আরে কত দুর্নীতি করেছে এখন তো ঠিক নেই।
থামাই। সুব্রতদা একটা জিনিস তো মানতে হবে, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, তার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার, সোনা উদ্ধারের মতো ঘটনা ঘটলো এবং শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের যোগ দেখা গেল, এটা একেবারে। এবং 6 দিনের মাথায় তৃণমূল কংগ্রেস তার দায় দায়িত্ব সবটাই তাকে সরিয়ে দিল, ছেঁটে দিল দলের মহাসচিব পদ থেকে, এবং শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী সমস্ত পদই তার গেল। কিন্তু এখানে বক্তব্য হচ্ছে ধর্মেন্দ্র প্রধান, তিনি শিক্ষা মন্ত্রকের মাথায় রয়েছেন, অবশ্যই তার ইনফ্লুয়েন্স, তার অজান্তে সবটা কি করে হলো এই প্রশ্ন যেমন উঠবে, তার পাশাপাশি তার সরাসরি যোগ কি পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত নিট কেলেঙ্কারিতে? না, একটা কথা তো নিশ্চিতভাবে বলা যায় যে এই কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে যে গাফিলতি হয়েছে, সেই গাফিলতির কথা ধর্মেন্দ্র প্রধান স্বীকার করেছেন। স্বীকার করে দায় নিয়ে ওনার পদত্যাগ করা উচিত ছিল। আমরা তুমি তো ওর মতোই করছো, বলতে দিচ্ছ 24 ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স সবাই দেখেছি, তুমি একা দেখোনি, এটা আমরা সবাই দেখেছি, সেটাই বলছি। প্রেস কনফারেন্স করে উনি স্বীকার করেছেন যে ওখানে ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, এবং সেই ত্রুটির দায় হচ্ছে গিয়ে শিক্ষামন্ত্রীর, ওনার পদত্যাগ করা উচিত ছিল। সেটা বিজেপি মনে না করতে পারে, আমরা বিরোধীরা মনে করি ওনার পদত্যাগ করা উচিত ছিল, দায় নেওয়া উচিত ছিল। এটা গেল এক। 2 নম্বর কথা হচ্ছে, দেখুন মানে এরকম ভাবে না এটার সাথে ওটা তুলনা করবেন না। আর ওয়াশিং মেশিনের কি ব্যাপার আছে? রাজীব ব্যানার্জি বিজেপিতে চলে গেল, মুখ্যমন্ত্রী বললেন যে ও চোর, তারপর আবার ফেরত দিয়ে নিল। এটা কোন ওয়াশিং মেশিন, কোন কোম্পানির ওয়াশিং মেশিন? একটা নয়, পুরো নিয়োগ দুর্নীতি থেকে মিড ডে মিল, আবাস থেকে 100 দিনের কাজে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার তুলনা কোথায় হবে? এটা বিরতি নেব, বিরতির পর গতকালের একাধিক বক্তব্য যা ইতিমধ্যেই বিতর্ক তৈরি করেছে রাজনৈতিক মহলে।